ভারতের অর্থনীতিতে কি আমেরিকার মিস্টার ট্রাম্পের আঘাত আসতে চলেছে? তিনি আগামী ২৬ তারিখের পর থেকে, অর্থাৎ ২৭ তারিখ থেকে, ২৭শে আগস্ট থেকে 25%-এর যে তারিফ শুল্ক ভারতীয় পণ্যের উপরে লাগিয়েছিলেন সেটাকে 50% করে দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন ধাপে ধাপে 2 থেকে 2.5 বছরের মধ্যে সেটা প্রায় 250 গুণ বাড়ানো হতে পারে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা। আমি তুষার ভট্টাচার্য, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আমি আপনাদেরকে নানা রকম খবর নিয়ে প্রসার সাজিয়ে আসি। লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে আছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, শুরু করছি আজকের প্রতিবেদন। দেখুন, প্রথমে 25% কর ধার্য করেছিল, শুল্ক ধার্য করেছিল ভারত থেকে যেসব জিনিস আমেরিকা আমদানি করছে তার উপরে। কিন্তু রাতারাতি পাল্টি খেয়ে ট্রাম্প বলছেন যে না, 25% নয়, সেটাকে 50% করা হলো এবং 27শে আগস্ট থেকে এইটা চালু হবে। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, আদতে 50% শুল্ক ধার্য করে বা কর লাগিয়ে আমেরিকা যে পণ্যটি বাজারে ছাড়বে, আমেরিকার বাজারে, তাতে কারা অসুবিধায় পড়বেন, ভারতবাসী না আমেরিকাবাসী? অবভিয়াসলি আমেরিকাবাসী। যে টাকাটা, যে বস্তুটা বা যে জিনিসটি 100 টাকায় কেনা যেত, সেই জিনিসটি এখন তাদেরকে 150 টাকায় কিনতে হবে। কিন্তু মায়না কিন্তু বাড়াচ্ছে না, বেতন বাড়াচ্ছে না। তাদের দেশে, আমি বিস্তারিত বিবরণে আসছি, কি অবস্থায় ফেলছে আমেরিকাবাসীকে, একদম শিশু সুলভ অজ্ঞতা যাকে বলে। আমেরিকাবাসী এখন হয়তো লাফালাফি করছে যে জিও, লং লিভ মিস্টার ট্রাম্প, কিন্তু এর যে সুদূর প্রসারী ফল হতে যাচ্ছে, এটার ইফেক্ট কিন্তু ভারতের কিছু হবে না। দেখুন, আমেরিকা ছাড়া ভারতবর্ষ কি আর কোনো জায়গায় রপ্তানি করে না জিনিসপত্র? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন, একটা মোবাইল তৈরি করতে হবে। এই মোবাইলটা একটা তৈরি করতে গেলে 100 রকমের যন্ত্রাংশ লাগে। 100 রকমের যন্ত্রাংশ 100টা জায়গায় তৈরি হয়। একটা ছাদের নিচেই 100টা মোবাইলটা তৈরি করতে একটা ছাদের নিচেই কিন্তু সব যন্ত্রপাতি, একটা স্ক্রু থেকে শুরু করে, চিপস থেকে শুরু করে, স্ক্রিন গার্ড, স্পিকার থেকে শুরু করে, বাটন থেকে শুরু করে, তার থেকে শুরু করে, আরও নানা রকম, ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। তাহলে সেইটা ভারতবর্ষ এখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। ভারতবর্ষ নিজে সেটা তৈরি করে। ভারতবর্ষে কিন্তু নিজস্ব সেট আপ তৈরি হয়ে গেছে, একদিনে হয়নি। একটা মোবাইল বলুন, একটা গাড়ি বলুন, একটা ট্রেন বলুন, এই যে বন্দে ভারত, বা এই যে আহমেদাবাদ সুরাটের মধ্যে, সুরাট থেকে আহমেদাবাদ আর আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে যে ট্রেনটি, বুলেট ট্রেন চলবে বলে কথা হচ্ছে, একদিনে তো হয়নি। ট্রাম্প কী করছেন? ট্রাম্পের দেশে নাগরিকদের বিপদে ফেলছেন এবং এতে করে যদি মনে করে থাকে যে ভারতকে প্রেশারাইজ করে ভারতকে রাশিয়া থেকে সরিয়ে নিয়ে আসবো, রাশিয়ার থেকে কম দামে তেল কিনতে মানে যাতে না কেনে, আমি চাপ দেব আমেরিকা ভারতবর্ষকে, ভারতবর্ষ তখন বাধ্য হবে আমাদের কাছে মাথা নত করে আমাদের কাছ থেকে তেল কিনতে। আসলে তা তো নয়, ভারতবর্ষ সেটা কোনো দিনই হবে না। আগামী যতদূর সম্ভব অক্টোবর কি নভেম্বর মাসে পুতিন আসছেন কিন্তু ভারতবর্ষে। আর আমার কাছে আমি যে স্কুপ নিউজগুলি দিই, সেই স্কুপ নিউজে কিন্তু আরেকটা জিনিস আমার কাছে খবর আছে, সেটা হচ্ছে যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদিজি কিন্তু সম্ভবত এই বছরই চীন সফরে যাবেন। তো যদি এই আমেরিকাকে বরবাদ করে দেওয়ার জন্য চীন তো অনেকটাই উঠে পড়ে লেগেছে, ভারতবর্ষ, রাশিয়া এবং চীন যদি একটা জায়গায় চলে আসতে পারে, তাহলে কিন্তু আমেরিকার দাদাগিরি বন্ধ হয়ে যাবে। আর দাদাগিরি করতে গিয়ে এই যে ট্রাম্প যে দাদাগিরিটা করছে, এই দাদাগিরির ফল কিন্তু খারাপ হবে। আমি বলছিলাম, একটা
একটা মোবাইল তৈরির কথা। ভাবুন একটা আমেরিকা যেটা মোবাইল তৈরি করবে, তাহলে তার যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ সে তো নিজে কিছু তৈরি করে না, কারণ তাদের ওখানে পার ডে হিসাবে মায়না দিতে হয়, মানে লেবার কস্ট অনেক বেশি এবং লেবার কস্ট পার ডে হিসাবে দিতে হয়, পার আওয়ার হিসাবে দিতে হয়, পার ডে নয়, পার আওয়ার হিসাবে দিতে হয়। সেই জন্য তারা বিভিন্ন দেশে কিন্তু, যেমন আমাদের ভারতবর্ষে লেবার কস্ট কম, চীনে ঘরে ঘরে এইসব যন্ত্রাংশ তৈরি হয় বলে সেখানেও লেবার কস্ট কম, মালয়েশিয়া বলুন, ভিয়েতনাম বলুন, এইসব বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট জিনিসগুলি, একটা যদি স্ক্রু লাগে, একটা যদি পাতলা তার লাগে, তাও আমেরিকাকে বাইরে থেকে রপ্তানি করতে হয়, মানে আমদানি করতে হয়, আর এই দেশগুলি রপ্তানি করে। এই দেশের উপরে কিন্তু, অন্যান্য দেশের উপরে কিন্তু তারিফ লাগায়নি, ভারতবর্ষের উপরে 50% তারিফ লাগিয়ে দিয়েছে। ভারতবর্ষ কিন্তু সবথেকে বেশি মেডিসিন আমেরিকাকে দেয়। ইভেন আপনারা অনেকেই জানেন যে কোভিডের সময়ে কিন্তু মোদিজি যে হারে আমেরিকাবাসী মারা যাচ্ছিল, তো কোভিডের যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটাও কিন্তু ভারতবর্ষ থেকে আমেরিকা পেয়েছিল। তো সুতরাং আমেরিকার তো এই নির্লজ্জপনা কোনো দিনই যাবে না, সবার উপরে দাদাগিরি। বিশ্বের অর্থনীতি প্রগ্রেস হয়েছে 3%, হোয়ারাজ ভারতবর্ষ 6.5%। ভাবতে হবে যে ভারতবর্ষের অর্থনীতি 6.5%, মানে বিশ্ব অর্থনীতি 3% বৃদ্ধি পেয়েছে, 3% জিডিপি, আর ভারতের জিডিপি 6.5%, ডবলেরও বেশি। তো এখানে কিন্তু তাদের দেশের যারা অর্থনীতি বিশেষজ্ঞ আছেন, বিশেষজ্ঞ সংস্থাগুলি আছে, তারা কিন্তু ভারতবর্ষকে AAA+ দিচ্ছে রেটিংয়ে, AAA+। আর ফিনল্যান্ডের বিশেষজ্ঞরা কিন্তু ভারতবর্ষকে সব থেকে এগিয়ে রেখেছে বিশ্বের কিন্তু বিশ্ব অর্থনীতিতে আমেরিকার বক্তব্য কি? ভারতের নাকি মৃত অর্থব্যবস্থা, ভারতের অর্থব্যবস্থা নাকি মৃত অর্থব্যবস্থা। তাই বাপু, যদি অর্থনীতি মৃতই হয়, তাহলে তার উপরে তুমি আর আঘাত করার চেষ্টা কেন করছো? তো ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জীব শর্মা বলেছেন যে আই ডোন্ট কেয়ার। অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার না, উই ডোন্ট কেয়ার, আমরা কেয়ার করি না, ও করতে থাক, আমেরিকা যা পারবে করবে, আমরা কোনো তারিফ বাড়াচ্ছি না। ভারতেও ইচ্ছা করলে পারে, আমেরিকার তো প্রচুর, এই যে আমরা লেস খাই, কুরকুরে খাই, কাদের? আমেরিকান সংস্থা। কিন্তু তাতে আমাদের দেশের ক্ষতি হবে। একটা 5 টাকার প্রোডাক্টের উপরে যদি আমি 50% চাপাই, তো এটা 7.5 টাকা হয়ে যাবে, সেটা অনেকেরই কেনার ক্ষমতা নেই। ভারতবর্ষ সেই জায়গাটায় যাবে না, ভারতবর্ষ সেই জায়গাটায় যাবে না। আর আমেরিকা যে জায়গাটায় যাচ্ছে, যে আমাদের কাছ থেকে তেল নেবে, ভারতবর্ষ যদি তেল নেয় তাহলে প্রচুর, যেমন ধরুন রাশিয়া থেকে যে তেলটা নেওয়া হয়, ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু তেল নেয়। এর পিছনে বহু বড় চক্রান্ত আছে, বড় মানে রাজনীতি আছে, পলিটিক্স। সেই পলিটিক্স হচ্ছে জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স। সেই পলিটিক্সের কচকচানিতে আমি যাচ্ছি না, কিন্তু আমি জানি যে কী ধরনের পলিটিক্স এটা হচ্ছে। কিন্তু আখেরে ভারতবর্ষকে মারতে এসে আমেরিকা নিজেই না নিজের পতনটা ডেকে নিয়ে আসে। আজকে যারা বলছেন যে ট্রাম্প, লং লিভ ট্রাম্প, যুগ যুগ জিও ট্রাম্প, তো ওই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ আর কি, একটা কথা আছে না? তো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা যিনি করছেন, মিস্টার ট্রাম্প, দেশের ক্ষতি হয়ে যাচ্ছে। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছুই কিন্তু একদিনে সম্ভব হয় না। ভারতবর্ষ বুলেট ট্রেন চালাবে, বন্দে ভারত এক্সপ্রেস চালাচ্ছে, আরও অনেক 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 কাজ করেছে, এটা কিন্তু একদিনে হয়নি। কোনো কিছুই সেট আপ একদিনে হতে পারে না। তো সেট আপ তৈরি করতে প্রচুর সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। সেই জায়গাগুলি ট্রাম্প কি বুঝতে পারছেন না? যে তিনি কি আজকে বললে কালকেই সেখান থেকে একটা রেফ্রিজারেটর তৈরি হয়ে যাবে, এসি তৈরি হয়ে যাবে? ওদের দেশে তো এসি নেই, ওদের দেশের কোম্পানি জেনারেল এসি কোম্পানি, ভারতবর্ষে চলে না, কারণ তার প্রোডাকশান মানে অত উন্নত মানের না। স্যামসুং চলে সেই দেশে, তাদের দেশের কোম্পানি ল্যাপটপ বানায়, এসআর। আমাদের দেশে কীরকম চলে? ভালো চলে? চলে না। ওই যদি সেল থাকে, থাকে, তখন কম দামে মানুষ কিনতে যায়, কিন্তু শুনবেন না। লেনোভো, HP এরা যারা বিক্রি করে,
এইসব কোম্পানিগুলি যেরকম বিক্রি হয় আমাদের দেশে কিন্তু এসআরের সেরকম ইয়ে নেই। তো অ্যাকচুয়ালি আমেরিকা কিছুই বানাতে পারে না। আমেরিকা সম্পূর্ণ নির্ভরশীল একটা দেশ, অন্য দেশ থেকে নিয়ে আসে এবং অনেকাংশেই কিন্তু ভারতবর্ষের উপরে নির্ভরশীল। আজকে যদি তারা মনে করে যে 50% শুল্ক লাগিয়ে দিয়ে আমরা ভারতবর্ষে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবো বা রাশিয়ার থেকে ভারতের মুখ ঘুরিয়ে নেব, তাদের ডিফেন্স সিস্টেম আমেরিকার থেকে কিনতে হবে, এই ধরনের একদম মানে চাইল্ডিশ ইগনোরেন্স এগুলিকে বলে, শিশু সুলভ অজ্ঞতা ট্রাম্পের। আর ট্রাম্পকে আমি কেন জানি না, জানি না, আমি তো বিশেষজ্ঞ নই, আমার কেন জানি না মনে হয় ওর বক্তব্যর মধ্যেই ঠিক খেয়েই নেই। কী করে আমেরিকাবাসী আগে আবার দ্বিতীয়বারের জন্য তাকে নিয়ে আসলো, নিজের কথাই সে নিজে রাখতে পারে না। আরও একটা মজার ব্যাপার বলি, যেটা হয়তো আপনাদের অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই। দেখুন, ভারতবর্ষে ট্রাম্পের নামে বিভিন্ন শহরে ট্রাম্পের নামে এই প্রমোটারি হচ্ছে। কোটি কোটি ডলার ট্রাম্প নিজের পকেটে নিয়ে নিজের নামটাকে বেচে দিচ্ছে। বলছে, ভাই তুমি ভারতবর্ষের যে কোনো, তুমি কত বড় ডেভেলপার আমি জানি না, কিন্তু আমার এই টাকা লাগবে, আমার নাম তুমি ইউজ করতে পারো। ট্রাম্পের নামে ট্রাম্প স্কোয়ার বলে বিভিন্ন জায়গাতে, ব্যাঙ্গালোর বলুন, দিল্লি বলুন, গুরগাঁও বলুন, বড় বড় সব জায়গাতে, আহমেদাবাদ, মুম্বাই, এবং কোটি কোটি ডলার ট্রাম্পের নামে এই একটা বিজনেস। শুধু এইটা এখানে নয়, সারা পৃথিবী জুড়ে ট্রাম্প এই ব্যবসা করছে, নিজে পয়সাটার নামটাকে বিক্রি করে পয়সা কামাচ্ছে। জানতেন আপনারা এটা? এই যে ধোঁকাধারী একটা বিজনেস। আর ভারতবর্ষ সরকারের কাছেও আমার অনুরোধ, এই ধরনের নাম দিয়ে তারা ট্রাম্প আমাদের দেশের ডেভেলপাররাই তো করছে। হ্যাঁ, হয়তো দু একজন বৈদেশিক ডেভেলপারও আছেন, দু একজন না, বেশ কিছু আছে যারা বড় বড় প্রজেক্ট করেন, হতে পারে তাদের কাছ থেকে অর্থনীতি বিদরা নিশ্চয়ই তাদের সাপোর্ট করছে, সেই জন্য নামটাকে ব্যবহার করতে দিচ্ছে। তো যাই হোক, এই যে ব্যবসা, তো ট্রাম্প বড় ব্যবসাদার হয়ে গেছেন, কিন্তু ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য একদম ভারতবর্ষ সরকার কিন্তু কোনো রকমভাবেই সেটাকে আর বরদাস্ত করছে না। ভারতবর্ষ বলছে যে ভাই তুমি যা পারো করো, আমি কোনো কিছু করবো না, আমাকে তুমি, কিন্তু তাতেও কি ট্রাম্প কি এই 50% পাওয়ানোর পরে কি সে থেমে থাকবে? আমার তো মনে হয় না থেমে থাকবে, কারণ তিনি বলে দিয়েছেন যে এটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। আরে বাড়লে কাদের ক্ষতি? আমি ধরেই নিলাম আমার পণ্যটা 100 টাকায় কিনতো, 100 টাকায় বেচা যেত, সেটা আমাকে এখন 150 টাকায় বেচতে হবে। কিন্তু আমার পণ্য যদি সঠিক থাকে তাহলে সেই পণ্য যাবে। তারা বলছে, তারা আরও আঘাত আনতে চেয়েছিল কৃষিক্ষেত্রের উপরে। আমি পরে এই নিয়ে এপিসোড করব। কৃষিক্ষেত্রের উপরে একটা জোরালো আঘাত আনার চেষ্টা করেছিল, পশু খাদ্যর উপরে একটা জোরালো আঘাত আনার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সবেতেই ওরা ফেইলিওর হয়ে যাওয়ার পরে এখন তাদের কাছে ওষুধের দাম তাদের দেশে বাড়ানো ছাড়া কোনো গতি নেই। ভারতবর্ষের নাগরিকদের তো কোনো ক্ষতি হবে না। শেয়ার বাজার এই ট্রাম্প ভারতবর্ষের সঙ্গে এই কনফ্লিক্টের জন্য তাদের প্রায় 3 ট্রিলিয়ন, মানে কত, 300 কোটি ডলার দুদিনে সাফ হয়ে গেছে। আজকে ভারতবর্ষের শেয়ার মার্কেটও পড়েছিল, গত কয়েকদিন ধরেই পড়ে যাচ্ছে, আজকেও পড়েছিল, কিন্তু আমাদের গভর্নরের কথার, মানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের কথার পরে আশ্বস্ত হয়ে, এবং বিশ্ব সংস্থাগুলি ভারতের যে রেটিং দিয়েছে তাতে আশ্বস্ত হয়ে কিন্তু শেয়ার বাজার পরবর্তীকালে একদম শেষ মোমেন্টে ঘুরে দাঁড়িয়েছে এবং প্লাসেই বন্ধ হয়েছে। তো ট্রাম্প হতে পারে ভারতবর্ষের বন্ধু না, কিন্তু এটা মাথায় রাখা উচিত যে বিশ্ব পলিটিক্স যেটা বলে, সেই পলিটিক্সে কিন্তু মোদিজির হাত ধরেই কিন্তু ট্রাম্পকে দ্বিতীয়বারের জন্য মানে আসতে পেরেছেন। মোদিজির হাত ধরেই কিন্তু ট্রাম্প আসতে পেরেছেন। আপনারা সবাই জানেন যে ভোট বিভিন্ন দেশেই, আমাদের দেশেও যেমন বিভিন্ন দেশেই ভোট কিন্তু একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া এখন বাণিজ্যিক হয়ে গেছে, মানে ওই গিভ অ্যান্ড টেক পলিসির মতো। তুমি কিছু দাও, আমি কিছু দেবো, তোমাকে এই করতে হবে, এজেন্সি নিয়োগ করা। আমাদের দেশেও এজেন্সি আছে। এই যে দেখলেন না যে
পশ্চিমবঙ্গের এজেন্সি ছিল, এখনও আছে আইপ্যাক, প্রশান্ত কিশোরের। তো এরকম বিভিন্ন জায়গায় এজেন্সি আছে। এজেন্সিরা নির্ধারিত করে দেয় কারা জিতবে কারা জিতবে না, কীভাবে জিততে হবে, কীভাবে হারাতে হবে। তো এই যে প্রসেস, এটা কিন্তু গোটা দুনিয়া জুড়ে চলে। আজকে 13% তেল নেয়, কই হিম্মত আছে? ইউরোপিয়ান কান্ট্রি তো 23% তেল নেয় রাশিয়ার কাছ থেকে, কই তাদের উপরে তারিফ লাগা? তো আমেরিকা, শুধু আমেরিকা হ্যাঁ আমাদের একটা বড় বাজার, ভারতবর্ষের একটা বড় বাজার আমেরিকা। ওষুধ কোম্পানিগুলির হবে, কাপড় বস্ত্র মানে বস্ত্র শিল্পের উপরে আঘাত আসবে, সেক্ষেত্রে বাংলাদেশের কিছুটা লাভ হতে পারে। তাদের পণ্য ছাড় দেওয়া হয়েছে, আমাদেরকে মেরে যাতে ওদেরকে তোলা যায়। বন্দুকপ্রীতি, মোহাম্মদ ইউনূসকে পাশে বসিয়ে সেই ডিক্লারেশন দিয়েছিলেন মিস্টার ট্রাম্প। তো আমাদের কোম্পানিগুলি একটু দুর্বল হবে, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষের অর্থনীতি এতটাই মজবুত, এতটাই স্ট্রং এই সরকারের দ্বারা হয়েছে, বৈদেশিক অর্থনীতি ভাণ্ডার পর্যাপ্ত পরিমাণে আছে। সুতরাং ভারতবর্ষের খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী দিনে সম্ভাবনা কিন্তু আমেরিকারই কিন্তু ক্ষতির সম্ভাবনাটা বেশি। তাদের দেশের লোকজনকে কিন্তু বেশি দামে মালপত্র কিনতে হবে, ওষুধ কিনতে হবে, সবই কিনতে হবে। আর তারপরেও যেটা ব্যাপার, হয়তো আমাদের প্রাথমিক একটা ধাক্কা আসবে যে 27 তারিখ থেকে কিছুটা হয়তো সেলস কমে যাবে, অনেকে হয়তো নেবে না, কিন্তু পাবে কোথায়? যেটা একটা দেখুন, একটা গতানুগতিকতা থাকে। একটা কোম্পানির কাছ থেকে আমি নিয়ে আসছি বছরের পর বছর। এবার আমার তো ট্রাস্ট লাগবে অন্য একটা কোম্পানিকে রিলাই করতে গেলে, সেটা আমার দেশের তো হবে না। এবার তাহলে বাইরের দেশ থেকে রিলাই করতে হবে, চীন থেকে তো সে নেবে না, চীনের ওষুধপত্র কোনো সরঞ্জাম তো সে কিনবে না আমেরিকা। তাহলে বাইরের দেশকে যদি ইউরোপিয়ান কান্ট্রি থেকে নিতে হবে, তা ইউরোপিয়ান কান্ট্রি থেকে নিতে গেলে তার ট্রাস্ট অর্থী ম্যাটারটা আছে, যে তাকে তো ট্রাস্ট করতে হবে যে আমি যে ওষুধটা দিচ্ছি সেটা কতখানি কার্যকরী। আজকে যে ওষুধ ভারতবর্ষের যে কোম্পানিগুলি দেয়, সেই কোম্পানিগুলি কিন্তু ওষুধ বেশি দামে তাদেরকে বেচতে হবে, ওদেরকে বেশি দামে কিনতে হবে। তাহলে ট্রাস্টের একটা ব্যাপার থেকে যাচ্ছে। তো সেই ট্রাস্টটাই কতখানি হবে, বা সেটা আমেরিকাবাসীর কাছে কতখানি গ্রহণযোগ্য ট্রাম্পের এই বিবেচনা 50% শুল্ক বাড়ানো, আগামী দিনে কি প্রভাব পড়তে পারে সেটাই এখন দেখার। তবে আমি যতটুকু বুঝি বা যতটুকু অ্যানালিসিস করে পেলাম, ভারতবর্ষের সে অর্থে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমাদের দেশে তো দাম বাড়বে না, বাড়বে ওদের দেশে দাম, আমাদের দেশে হয়তো পণ্য সরবরাহর কিছুটা ঘাটতি হবে। যে সেক্টরগুলিতে ঘাটতি হবে সেই সেক্টরগুলিতে আমরা এখন থেকেই তার প্রভাব কিছুটা হলেও দেখতে পাচ্ছি, যেমন ওই কাপড় শিল্প, মিলগুলিতে, ওষুধ শিল্প। কিন্তু আমেরিকারও বড় ক্ষতি হবে যদি ভারতবর্ষ এর এগেনস্টে এখনও ভারতবর্ষ কোনো কথা বলেনি। ভারতবর্ষ বলছে ভাড়মে যায় তোমার ওই বানানো 50% বাড়িয়ে দেওয়া, তুমি যখন খুশি যা খুশি করে যাচ্ছ করে যাও, ভাড়মে যায়, আমাদের কোনো কিচ্ছু হবে না। আমাদের অর্থনীতি মৃত ছিল না জীবিত আছে, না আরও উন্নত হবে, সেটা আমরা বুঝে নেব। তোমার এই ব্যাপারে আমাদের কোনো হেডেক নেই, মাথা ব্যথা নেই। এই কথা কিন্তু একদম পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় আজকে কিন্তু আমাদের রিজার্ভ ব্যাংকের গভর্নর বলে দিয়েছেন, আমাদের ফিনান্স মিনিস্টারও সেই কথা একই কথা বলেছেন, এবং আমাদের যারা বিশেষজ্ঞ অর্থনীতি বিশেষজ্ঞরা আছে তারাও কিন্তু সেই একই কথা বলছেন। সুতরাং ট্রাম্প নিজের জালেই হয়তো ফেঁসে যাবেন। আগামী দিনের জন্য অপেক্ষা, তিনি কতটা কার্যকরী করতে পারেন তার এই 50% শুল্ক, নাকি সেখান থেকে সরে এসে অন্য কোনো চিন্তাভাবনা তিনি করবেন, আমাদের সেটাই দেখার। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করলে মনটা ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।